ওসি প্রদীপের বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তদন্ত হবে, মানবাধিকার কর্মীর মন্তব্য, দায় সরকারের। সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 জন রিমান্ডে, সহায়তার অভিযোগে 3 সাক্ষী গ্রেপ্তার, জানালো র্যাব। স্কুল নভেম্বরে খুললেও প্রাইমারি সমাপনী পরীক্ষা হবে, না হলে অটো প্রমোশনের সুপারিশ মন্ত্রণালয়। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের আলাদা তদন্ত করবে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক একথা নিশ্চিত করে জানান, অভিযোগ সত্য প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান মনে করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর থেকেই আলোচনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে অনিয়মের অসংখ্য অভিযোগ। 25 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার দাস। টেকনাফ থানার তার 2 বছরের মেয়াদে 1.5 শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রতিদিনই দুর্নীতি ও অনিয়মের নতুন নতুন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যার সবকিছুই আমলে নিচ্ছে সরকার। বলা হচ্ছে 150 মানুষ, এখন অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কথা উঠেছে, আমরা এটা খতিয়ে দেখব এর সত্যতা কতটুকু আছে। এর সত্যতা যদি থাকে, ঠিক আজকে যেইভাবে আপনার বিচার হচ্ছে হবে। আওয়ামী লীগ সরকার এই বিচার বহির্ভূত হত্যা আমরা কিছুতেই মেনে নিব না, এবং যারা এটা করবে তাদেরকে আমরা শাস্তি দেব। আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে, গত 6 মাসেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু প্রায় 200 জনের। অপরাধ দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সমাধান নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। যে কাজ করবার জন্যে ওসি প্রদীপ রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হয়েছেন, সেই একই কাজের জন্য কিন্তু এবার তিনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। শুধু এখানে সরকার কোনোভাবেই তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা না পাওয়ার কথা জানান ডক্টর মিজানুর রহমান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বহির্ভূত হত্যা নিয়ে আলোচনা করতে রাজধানীর সেন্ট্রাল রোড থেকে যোগ দিচ্ছেন মানবাধিকার কর্মী এলিনা খান। এলিনা খান, আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম আইনমন্ত্রী বক্তব্য। তিনি মনে করেন না যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, যদি হয়ে থাকে তার বিচার তারা করতে চান। তার এই বক্তব্যটি মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন? মানবাধিকার কর্মীরা যে এখানে বলছেন যে এই যে 2700 মানুষ মারা গেছে তার সবই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকার এটি একইভাবে দেখতে পাচ্ছেন না কেন? ধন্যবাদ। আমি এখানে যে কথাটা বলতে চাই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা প্রতিবাদ করে আসছি, যে ক্রস ফায়ারের নামে যেভাবে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে সেটা কখনো একটা গণতান্ত্রিক দেশে এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো এটা কাম্য হতে পারে না। সরকার বলেন, এই সরকার বলেন, আগের সরকার বলেন, যখনই মানুষ সরকার যখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করতে চায় তখন কিন্তু তারা বিভিন্ন কথা বলে থাকেন যে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। আমি এটা অবশ্যই প্রতিবাদ করি এই কারণে যে 300-400 লোক বা 700 লোক এরকম মারা যাচ্ছে বিচার বহির্ভূত ভাবে বিভিন্ন জায়গায়। কেন? তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে গুলি করতে হবে, কিভাবে অ্যারেস্ট করতে, ফৌজদারি কার্যবিধিতে সুন্দর করে সেটা লিপিবদ্ধ করা হয়েছে। যদি আপনি মনে করেন যে সেই ধরনের কাজ করবে, অবশ্যই তার পায়ে গুলি করতে হবে, হাতে গুলি করতে হবে, এই জায়গাগুলো কিন্তু বলে দেওয়া আছে। কিন্তু আমরা সবসময় দেখি টার্গেটটা বুকের দিকে থাকে বা পিঠের দিকে থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ধরেই নেওয়া হয় যেটা কখনোই আপনার স্বাভাবিক মৃত্যু না, এটাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এবং তারা সেভাবে মৃত্যুবরণ করেছে। আর একটা কথা হচ্ছে, সবসময় আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের রাষ্ট্র কর্তৃক
এটা না, সরকার কর্তৃক, যে কোনো সরকার কর্তৃক বলা হয়ে থাকে, যেটা অবশ্যই আপনি জানেন যে কোনো হত্যাকাণ্ড ঘটলে পারে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা যে কোনো ক্রসফায়ার হোক বা পুলিশ কর্তৃক কোনো হত্যাকাণ্ড হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা ইনকোয়ারি রিপোর্ট করতে হয় এবং তার মাধ্যমে আমরা সেটা জানতে পারি। কিন্তু আজ পর্যন্ত কোনো ক্রসফায়ারে কিন্তু কোনো প্রতিবেদন আমরা কিন্তু প্রকাশিত হতে দেখি নাই, কোনো সাংবাদিকদের তদন্তের যে বিষয়টা কোনো পত্রিকা আমরা প্রকাশিত হতে দেখি, যেটা আমাদের একটা ডিমান্ড যে কিভাবে তারা মারা গেল, কিভাবে করলে সেটা একটা প্রকাশিত হোক। সেটা ধরেন আমরা যদি চার্জশিট পেয়ে থাকি, ফাইনাল রিপোর্ট পেয়ে থাকি, তাহলে কেন এটারই রিপোর্ট আমরা কেন পাবো না? তো সুতরাং এটা ঠিক না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে বলেই আজকে সিনহা সাহেবের মতন একজন মেজর সাহেব, অবসরপ্রাপ্ত মেজর সাহেবকে কিন্তু আজকে জীবন দিতে হলো। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা যেটা ঘটতে যাচ্ছিল সেটা হচ্ছে দুটো স্টুডেন্ট ছিল স্ট্যামফোর্ডের, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে। যদি সিনহা সাহেব যদি মারা না যেতেন, একজন অবসরপ্রাপ্ত মেজর, তাহলে বলতে এই দুটো ছেলে মেয়ের কিন্তু জীবন নস্যাৎ হয়ে যেত কিন্তু তারা, কারণ তাদের জীবনটা কিন্তু তাদের ইয়াবা এবং বিভিন্ন মাদক বা বিভিন্ন ধরনের মামলাতে তাদেরকে জড়িয়ে দিয়েছে। এই যে শুধুমাত্র ক্রসফায়ার না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে আরো অনেকজনকে জড়িয়ে দিয়ে এক ধরনের ব্যবসা যে তৈরি করা বা দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া বা নির্যাতন, এটা এক ধরনের বিশাল নির্যাতন। টাকা না দিলে তোমাকে মেরে ফেলবো, অথবা আমার হাতে ক্ষমতা আছে, আমি যে কোনো সময় এটা অপব্যবহার করবো। সেই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে আসছে এবং যেটা বন্ধ হওয়া খুবই দরকার। আর একটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই যে ঘটনাগুলো ঘটে এসছে, আপনার আমরা এখন যে ওসি প্রদীপ কেন, সারা বাংলাদেশে যেগুলো ঘটেছে সেটা ওই এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক মানবাধিকার কর্মী, সাংবাদিক, পুলিশ এবং অন্যান্য কয়েকজনকে মিলে টিম গঠন করে এই হত্যাকাণ্ডের একটা রিপোর্ট তৈরি করে আমার মনে হয় রাষ্ট্র এটা আমাদের প্রকাশ করা খুব জরুরি। এলিনা খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন। এদিকে র্যাব জানাচ্ছে পুলিশের মামলার 3 সাক্ষী সিনহা হত্যায় সহায়তা করেছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। সিনহা হত্যাকাণ্ডের পর প্রত্যাহার হওয়া 4 পুলিশ সদস্য এসআই লিটন, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে আগেই জেল ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিল আদালত। সেই জিজ্ঞাসাবাদ শেষে আবারও জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আরও 10 দিনের রিমান্ড চায় র্যাব। শুনানি শেষে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষী মরিশা বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইএসের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব বলছে সিনহার 2 সহকারী শিপ্রা দেবনাথ ও সিফাতকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের রিমান্ড কার্যক্রম শুরু হবে। শিপ্রা এবং সিফাতের সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে এবং এরপর মূলত পর্যায়ক্রমিকভাবে গতকাল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রথমে আমরা র্যাব হেফাজতে এনে আগামীকাল জিজ্ঞাসাবাদ করব, এরকম আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করছি। তবে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ রিমান্ড আবেদনে যথাযথ নিয়ম মানা হয়নি। 4 জনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল প্রথম, তারপর আবার 3 জনের জন্য, মোট 7 জনের জন্য রিমান্ড চেয়েছে। তদন্ত শেষ করার পর যখন বিচারের পর্যায়ে যাবে, কয়েকজন সাক্ষীর সাক্ষ্য যখন গ্রহণ করা হবে, তখন বোঝা যাবে যে মামলাটার ফেট কি হবে। অন্যদিকে বুধবার আদালতে 3 সাক্ষীর 164 ধারায় জবানবন্দির আবেদন করেছিল পুলিশ, কিন্তু আবেদন গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার এই 3 ব্যক্তিকে আটক করার পর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয়েছে। সেই ব্যাপারেও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সবকিছুই বুঝে পেয়েছেন এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোনের করা মামলায় এখন পর্যন্ত 10 জন গ্রেপ্তার হয়েছেন, সবাই এখন রিমান্ডে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যেই 3 জনকে পুলিশ সাক্ষী হিসেবে রেখেছিল তাদের করা মামলায় তাদেরকে ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে, বিস্তারিত কি জানতে পেরেছেন কিনা, তাদের বিরুদ্ধে কিভাবে সহায়তার অভিযোগ এসেছে?
ধরেই তাদেরকে সহায়তাকারী হিসেবে বলা হচ্ছে, কারণ সেই মামলায় অর্থাৎ পুলিশের করা মামলায় উল্লেখ আছে এখানে যে নুরুল আমিন, যিনি মূলত মরিশ বুনিয়া কমিউনিটি পুলিশের সদস্য, তিনি সর্বপ্রথম মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে পাহাড়ে দেখতে পান এবং তিনি দেখেন যে সেখানে মামলার এজাহার অনুযায়ী আমি বলছিলাম যে তিনি দেখেন সেখানে বাতি নিয়ে কিছু মানুষ ঘোরাফেরা করছে। এরপর তিনি বাকি যে দুইজন অর্থাৎ নাজিমউদ্দিন এবং মোহাম্মদ আয়াজউদ্দিন, এই দুজনকে ডেকে এলাকার মাইকিং করেন যে পাহাড়ে অনভিপ্রেত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এরকম কিছু কথা তিনি মাইকিং করেন, এজাহারে উল্লেখ আছে। এরপরে আসলে তারা যখন এই মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে চ্যালেঞ্জ করেন, তার সাথে এক ধরনের বাদানুবাদ হয় এবং সেখান থেকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ বেরিয়ে আসেন এবং মেরিন ড্রাইভে এসে গাড়ি নিয়ে উনি কক্সবাজারের দিকে যেতে থাকেন। ওই সময় ওই নাজিমউদ্দিন সেখান থেকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে এই বিষয়টি ইনফর্ম করে এবং সেই অনুযায়ী আসলে পরবর্তীতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে চেকপোস্ট, সেখানে মেজর সিনহাকে গতিরোধ করা হয়। পরবর্তী ঘটনা তো আমরা জানি। তো এই প্রেক্ষাপটে এই মামলার অর্থাৎ পুলিশের যে মামলার এজাহারে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ আছে এবং সেই সূত্র ধরেই এখন যেহেতু তদন্তকারী সংস্থা পরিবর্তন হয়েছে এবং র্যাব অর্থাৎ র্যাবের তদন্ত কর্মকর্তা তিনি মনে করেন যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ এই যে পাহাড়ে মানুষের উপস্থিতি, তাদেরকে ডাকাত হিসেবে বলা বা মাইকিং করা, এরপরে আবার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া, এই প্রেক্ষাপটে কিন্তু এক ধরনের তাদের সম্পৃক্ততা রয়েছে বলেই তারা র্যাবের বা তদন্ত সংস্থার পক্ষে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। সেই অভিযোগ থেকেই তাদেরকে মূলত গতকালকে গ্রেফতার দেখানো হয় এবং আজকে গ্রেফতার দেখানোর পরেই তাদের 10 দিনের রিমান্ড চেয়ে একটা আবেদন আদালতে করা হয়েছিল। আদালত আজকে বেলা 11:15 নাগাদ এই রিমান্ডের শুনানি শেষে তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখানে কিন্তু এই তিনজন যে আসামি অর্থাৎ সাক্ষী, মামলার এই সাক্ষীদের কিন্তু 164 ধারায় জবানবন্দির জন্য পুলিশের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত সেই আবেদনটি গ্রহণ করেননি। আদালত র্যাবের আবেদনটি গ্রহণ করে তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের যে আবেদনটি ছিল সেটা কি সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দির জন্য আবেদন করা হয়েছিল? হ্যাঁ, সেখানে সাক্ষী হিসেবে তাদের 164 ধারায় জবানবন্দির জন্য আবেদন করা হয়েছিল। এখানে আরেকটা কথা তথ্য দিয়ে রাখি যে মূলত এই আজকে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ এইদের পক্ষের আইনজীবী তিনি আবার যেটি দাবি করেছেন যে এই তিনজন একটি অপহরণ মামলার ভিকটিম, অর্থাৎ গত পরশুদিন রাতে এই তিনজনের পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে কিছু মানুষ এসে এই তিনজনকে ডেকে নিয়ে অপহরণ করে নিয়ে গেছে। পরবর্তীতে যদি আমরা দেখেছি যে তাদেরকে র্যাব অ্যারেস্ট দেখিয়েছে, তো সেই হিসেবে বলা হচ্ছিল যে এই আসামি পক্ষের আইনজীবী দাবি করছিলেন যে এই যথাযথ প্রক্রিয়াটি এই রিমান্ড শুনানির ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। অনুপম শীল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এর আগে 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2995 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 86টি পরীক্ষাগারে 14,750 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,751 জনের নমুনা। করোনা শনাক্ত হয় 2,995 জনের। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলেন 2,66,498 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে 1,117 জন বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ 1,53,089 জন। নতুন মৃত্যু 42 জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,513 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। করোনা নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে 2 দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিয়মিত ব্রিফিং বন্ধ হলে জনসাধারণের মধ্যে করোনা নিয়ে সতর্ক ও সচেতন থাকার প্রবণতা কমে আসতে পারে। পাশাপাশি এ নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন একেবারেই বন্ধ না করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। পরে তিনি অনিয়ম ও হত্যাকাণ্ডের বিষয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচিকে নিরুৎসাহিত করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো মামলায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এ বিষয়ে সবাইকে ধৈর্য ও সহনশীল হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। স্বাস্থ্য বিভাগ বিবেচনায় নেবেন বলে আশা রাখছি। এই সময় রাজনৈতিক দলগুলো বিএনপি সহ তারা সাংগঠনিক কর্মসূচি বন্ধ রেখেছেন বলে ঘোষণা দিয়েছে। সরকার যে কোনো অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করছে। তাই এ নিয়ে মানববন্ধন কিংবা রাজনৈতিক কর্মসূচি করোনা সংক্রমণকে উৎসাহিত করতে পারে বলে অনেকের আশঙ্কা। দুর্নীতির অভিযোগ অপপ্রচার বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। পদত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাবি করেন। প্রতিশ্রুতি দেন দুদকে তদন্তে সহায়তা করবেন তিনি। মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধানে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সহ 5 জনকে তলব করেন। দুদকের তলবে সাড়া দিয়ে বুধবার সকাল 10টার আগেই আবুল কালাম আজাদ দুদকে আসেন। এরপর একে একে আসতে থাকেন অধিদপ্তরের হাসপাতালের দায়িত্বে থাকা সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ জানান, তিনি অপপ্রচারের শিকার। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। অনুসন্ধান শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুদক। সংস্থাটি বলছে, এই অভিযোগ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানাধীন বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। পরবর্তীতে যখন প্রতিবেদন পাওয়া যাবে কমিশনের সিদ্ধান্তক্রমে আমরা আপনাদের অবহিত করব। রিজেন্টের মালিক শাহেদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারও আবুল কালাম আজাদকে তলব করেছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গিরা সংগঠিত না হলেও অনলাইনে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাচ্ছে। সিলেট থেকে 90 জেএমবির 5 জনকে আটক করে এসব তথ্য দেয় সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করেন সংস্থার প্রধান। 25 জুলাই রাজধানীর পল্টনে রাত 9:45টার দিকে বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার সাথে জড়িত 5 জঙ্গিকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই 90 জেএমবির সদস্য বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম। সিটিটিসি প্রধান জানান, 90 জেএমবির এই দলটি 23 জুলাই শাহজালালের মাজারে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু পুলিশের নজরদারিতে তারা ব্যর্থ হয়ে 24 জুলাই পল্টন চেকপোস্টের পাশে ও 31 জুলাই নওগাঁয় বোমা হামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিরা জানিয়েছে, কথিত আইএসের দৃষ্টি আকর্ষণের জন্য এসব হামলার পরিকল্পনা করেছিল তারা। এই সেলের আরো কয়েকজন আসলে এখন পর্যন্ত পলাতক রয়েছে, যারা এই ঘটনাসমূহ ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে। তো তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা সেটি অব্যাহত আছে এবং যেহেতু মূল নেতা শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান এবং সানাউল ইসলাম সাদিক, এরা এই সকল ঘটনাই মূলত এরা মানে অ্যাবেটর হিসেবে, নেতা হিসাবে, নির্দেশদাতা হিসেবে এরাও আসলে আসামি। পুলিশের এই কর্মকর্তা জানান, বর্তমানে জঙ্গিদের সাংগঠনিক কাঠামো নেই, তবে উগ্রবাদী জঙ্গিরা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাচ্ছে। তারা অনলাইনে এখনো সক্রিয় রয়েছে। 90 জেএমবির যে সক্ষমতা, এই সক্ষমতা খুবই সামান্য। কারণ আপনারা দেখেছেন যে অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা
কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করেছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। শোকের মাস আগস্টে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। সময়ে গত কয়েক মাসে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি ও সমমানের পরীক্ষা, আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তি। এ প্রস্তাবনা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আর জেএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এ তথ্য জানানো হয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর বা নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তির সুযোগ রেখে প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা পরীক্ষাটা নিতে চাই, আমরা ওই মূল্যায়ন হোক, আপনার যেমন আমরা 50 মার্কের একটা পরীক্ষা এমসিকিউ এর মতন, ধরেন আমরা ওই স্কুলে বাচ্চাদেরকে একত্রিত না করে টিচাররা এটা মৌখিক পরীক্ষা নিতে পারে, পরীক্ষার এটা রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে জেএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা, নেওয়া হলে কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমরা পরীক্ষা করছি। আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই আমরা এটা নিয়ে আগামীকালকে আমরা এটা নিয়ে বসবো মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, এবং সেই মিটিংয়ের পরে আমরা আসলে আমাদের পরবর্তী রোড ম্যাপটা চূড়ান্ত করব। এখানে একটা বলে রাখা ভালো যে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা 1 জানুয়ারিতেই আমরা নতুন বছরের যে শিক্ষা বছর সেটা যেন আমরা চালু রাখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত মুজিবুর রহমান। একটু জানতে চাই যে সরকারের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা চলছে, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তারা কিছু প্রস্তাবও পাঠিয়েছেন। এই শিক্ষাবর্ষের যেহেতু একটা বড় সময়ই শিক্ষার্থীরা স্কুলে অংশগ্রহণ করতে পারেনি, ফলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত যেন শিক্ষার্থীদের জন্য সেটা ফলদায়ক হয়? ধন্যবাদ। আসলে মূল যে শিক্ষার যে ফিলসফিটা, এই জায়গায় যদি আমরা আসি যে আমাদের প্রধান কাজ হলো শেখা, শিক্ষার্থীদেরকে শেখানো, এটা হলো প্রধান কাজ। দ্বিতীয় হলো আমরা মূল্যায়ন করা, অর্থাৎ আমরা আগে শেখানোটা হলো মূল কাজ, মূল্যায়নটা হলো সেকেন্ডারি। তো এখন আমরা মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না করে আমরা শিক্ষা ভিত্তিক মূল্যায়ন যদি আমরা করি তাহলে সমস্যাটা থাকবে না। আর আরেকটা বিষয় হলো যে মনে করেন যে এখন এই করোনার বিষয়টা তো গ্লোবালি হচ্ছে, সারা বিশ্বে হচ্ছে, তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা সিদ্ধান্ত নিচ্ছে। তো আমাদেরকে সিদ্ধান্তটা নেওয়া লাগবে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, আমাদের সক্ষমতা অনুযায়ী। তো আমি মনে করি যে আমাদের বিশেষ করে পিএসসি এবং জেএসসির যে এক্সামের কথা বলা হচ্ছে, তো সেখানে আসলে পরীক্ষাটা একবারে সেন্ট্রালি নেওয়া লাগবে, বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু স্কুল বেসডও হতে পারে। এটা যেমন একজন শিক্ষকই ভালো বলতে পারেন তার শিক্ষার্থীরা কেমন, এটা কিন্তু সারা দুনিয়াতে এই নিয়মটা আছে। এটাকে আমরা বলি যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট। তো যেহেতু আমরা করোনার একটা সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা মনে হয় স্কুল ভিত্তিক মূল্যায়নটার দিকে যদি আমরা যাই, আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হবে আমাদের। এটা একটা দিক। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু এখন বিভিন্নভাবে ইনভলভ আছে শিক্ষা কার্যক্রমে। গভর্নমেন্টের যে
আমরা যে সংসদ টেলিভিশন বলি কিংবা ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু ইনভলভ আছে। তো এখন এমসিকিউ পদ্ধতিতে নেওয়া কিংবা সিলেবাসকে একেবারে সংক্ষিপ্ত করে ফেলা এভাবে না নিয়ে আমরা যদি আগ থেকে একটা প্ল্যান করি, আমরা পরিকল্পনা করি, জাতীয় পরিকল্পনা করি, আমরা যে বিদ্যালয়গুলিকে যদি আমরা দায়িত্ব দিয়ে দিই, সেই বিদ্যালয়গুলো যদি সে পরীক্ষাটা কন্ডাক্ট করে এবং তার রেজাল্ট যদি সেন্ট্রালি পাঠিয়ে দেয়, এটা একটা ভালো পদ্ধতি হতে পারে। যেমন আমরা দেখছি যে নানান রকমের চিন্তাই আছে, এর মধ্যে অটো প্রমোশনও একটা অপশন হিসেবে চিন্তা করা হচ্ছে, কিন্তু সেটা কি সব ক্লাসের জন্যই প্রযোজ্য হওয়া উচিত নাকি কিছু কিছু ক্লাস, যেমন আমরা ক্লাস 5, 8 এইগুলির জন্য একটু ভিন্ন চিন্তাও থাকতে পারে? না, ওকে, এখন দেখেন আমাদের পরিস্থিতিটা মানে পর্যবেক্ষণে রাখা লাগবে। আমরা এখনই কিন্তু সিদ্ধান্ত আমরা নিতে পারি না। যেমন আমরা অগাস্টের 12 তারিখ আজকে, হ্যাঁ, আমি মনে করি যে আমরা অগাস্টের শেষ পর্যন্ত, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আমরা শেষের দিকে গিয়ে আমরা সিদ্ধান্তটা নিলে ভালো সিদ্ধান্ত হবে, কার্যকর সিদ্ধান্ত হবে। যদি আমরা সেপ্টেম্বরে খুলতে পারি তাহলে এক ধরনের সিদ্ধান্ত হবে, অক্টোবরে খুললে একরকম হবে, নভেম্বরে হলে একরকম হবে। তা আমার আরেকটা প্রস্তাব আছে এখানে, বিকল্প প্রস্তাব, সেটা হতে পারে এমন যে নভেম্বর ডিসেম্বরেই ফাইনাল পরীক্ষা হতে হবে, বিষয়টা এমন না। আমরা শিক্ষাবর্ষ বাড়িয়ে দিতে পারি, যে আমরা 1 মাস 2 মাস আমরা বাড়িয়ে দিতে পারি। যদি পরিস্থিতির উন্নয়ন ঘটে তাহলে কিন্তু আমরা পারি যে পরীক্ষাটা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে হবে। এটা একটা অপশন। আর আরেকটা অপশন আমি বারবারই বলি যে পরীক্ষার উপরে নির্ভরশীলতা কিন্তু কমাতে হবে আমাদেরকে। আর এটা শিক্ষকদের উপরে ছেড়ে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দিতে হবে। সেন্ট্রালি পরীক্ষা নেওয়ার যে বিষয়টা, যে পিএসসি এবং জেএসসি, এই দুটো পরীক্ষা এমনিতেও কিন্তু সমালোচিত, ব্যাপকভাবে সমালোচিত। তো সুতরাং আমরা এই করোনাকালীন সময়ে যে আবার তাদেরকে একত্রিত করে যে আমরা পরীক্ষার জন্য আনবো, আমি মনে করি একটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একটা হুমকি সম্মুখীন হবে। মুজিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর কিছু খবর আছে আমার কাছে, তার আগে জানাবো খেলার সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্লাবদের ক্যাম্প। সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় দল। প্রথম টেস্ট 24 অক্টোবর। সাকিবের প্রত্যাবর্তন নিয়ে সিদ্ধান্ত হয়নি এখন। অক্টোবর নভেম্বরের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ম্যাচ স্থগিত হয়েছে। বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা নেওয়া হয়েছে 2021 সালে। যদিও সূচি নির্ধারণ করেনি ফিফা ও এএফসি, খেলা পেছানোর আবাসিক ক্যাম্প বন্ধের ঘোষণা দিয়েছে বাফুফে। এদিকে ক্যাম্প থাকা ফুটবলারদের পুনরায় করোনা টেস্ট পজিটিভ হয়েছে 7 জন। মার্চ ও জুনে ছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। করোনার প্রাদুর্ভাবে তা পেছাতে হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় খেলা হবে অক্টোবর নভেম্বরে। ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেয় এএফসি। সব ফেডারেশন যখন প্রস্তুত হচ্ছিল মাঠে ফেরার জন্য, তখন আবারও এলো বিরতির ডাক। এএফসি জানিয়ে দিয়েছে এ বছরের ম্যাচগুলো হবে 2021 সালে। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা পিছিয়ে গেছে। যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও এএফসি। পরবর্তীতে সূচি নির্ধারণ হবে সময় সুযোগ বুঝে। প্রস্তুতি ক্যাম্প শুরুর পর খেলা স্থগিতে ধাক্কা লেগেছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় প্রথম ধাপে করোনা আতঙ্ক এমনিতেই অস্বস্তি বাড়িয়েছে। তার ওপর খেলাও পিছিয়ে গেছে। তাতে ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প সারা রিসোর্ট গাজীপুরে, সেটা আমরা স্থগিত করছি। খেলোয়াড়রা যার যার বাড়িতে চলে যাবে বা ক্লাবে যাবে। আর এর পাশাপাশি যে কয়েকজন খেলোয়াড় পজিটিভ রয়েছে তাদেরকে আমরা বাফুফের উদ্যোগে, বাফুফের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের ক্যাম্পে থাকা 30 ফুটবলারের পুনরায় করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট মিলেছে বুধবার। এবার পজিটিভ হয়েছেন 7 জন। সার্বিক পরিস্থিতি ফুটবলারদের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়িয়ে দিল। বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে আলোচনা করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ট্রেনিং প্রোগ্রাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এএফসি কর্তৃক পরবর্তী তারিখ ঘোষণার সাথে সাথে আমাদের এই অনুশীলন পর্ব পুনরায় শুরু হবে। যখন আবার ফিফা এবং এএফসি আমাদেরকে শিডিউল জানাবে, তখন আমরা সবাই আবার ন্যাশনাল টিমের হয়ে একত্রিত হয়ে ক্যাম্পে জয়েন করব। আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প ক্লোজ করা হচ্ছে। আবার যখন ডেট দিবে তখন অবশ্যই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ইনশাআল্লাহ। করোনা বিরতির পর বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অনিশ্চয়তা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। অনুশীলনের সহায়তার জন্য টাইগারদের মিশনের সঙ্গী হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট, নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। 24 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এর বাইরে সিরিজের কোনো সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তন নিয়েও আসেনি সিদ্ধান্ত। সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফরে 3 টেস্টের সিরিজ, নতুন করে টি-20 খেলার প্রস্তাব দেয় বিসিবি। এ নিয়ে দুই বোর্ডের আলোচনা চলছে। ফরম্যাট চূড়ান্ত না হওয়ায় ঠিক হয়নি সূচি, তবে লঙ্কা যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে প্রথম টেস্ট শুরুর তারিখ। 23 সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে বিমানে উঠবে হাই পারফরমেন্স টিম। সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা দেশে হয়তো 10-12 দিন প্র্যাকটিস করে তারপর আমরা শ্রীলঙ্কা চলে যাব উইথ এইচপি টিমকে নিয়ে, এবং সেখানে আমরা প্রায় 20-25 দিন একসাথে আমরা প্র্যাকটিস করবো। তারপর তো আমাদের অক্টোবরের 24 তারিখে আমাদের খেলা আছে। গুঞ্জন আছে শ্রীলঙ্কা সফরেই প্রত্যাবর্তন হবে সাকিবের। হেড কোচের পরিকল্পনাতেও আছেন। নিষেধাজ্ঞা শেষ হবে 28 অক্টোবর। সে অনুযায়ী 24 অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে সাকিবকে। কিন্তু লঙ্কা সফরে তার ফেরা প্রসঙ্গে দ্বিধায় আছে বোর্ড। সে ফ্রি হবে কিন্তু আপনার 29 তারিখে। তা এখন মনে করেন যে আপনার সে যতটুকু আমরা জানি টিমের সাথে প্র্যাকটিস করতে পারবে না। সো এটা কিন্তু একটা আমাদের কনসার্ন করতে হবে কোচের সাথেও, এবং সাকিবের সাথেও করতে হবে, এবং মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথেও আমাদেরকে এ ব্যাপারে আলাপ করতে হবে। সো আমরা যেটা এজেন্ডা ছিল আলাপ করেছি, বাট এটা এখন ফাইনাল কোথাও আমরা এখনো পৌঁছাইনি। সেরা প্রস্তুতি নিয়ে লঙ্কায় যেতে চায় টাইগার ম্যানেজমেন্ট। সে লক্ষ্যে 14 সেপ্টেম্বরের মধ্যে দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা বোর্ডের। মাসের শুরুতে ঢাকা চলে আসবে কোচিং স্টাফ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিসবনে রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শেষ 8-এর লড়াই। প্রথম দিনে মুখোমুখি পিএসজি আটলান্টা। নিরপেক্ষ ভেন্যুতে খেলা সিঙ্গল লেগে, তাই এবারে থাকছে ভিন্ন চ্যালেঞ্জ। এমবাপে, ভেরাত্তির ফিটনেস আর ডিমারিয়া না থাকা বড় চিন্তা পিএসজির জন্য। তারপরও অতীত তিক্ততা ভুলতে মরিয়া ফ্রেঞ্চ জায়ান্ট। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম পুঁজি করে চমকের অপেক্ষায় আছে আটালান্টা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ঘরোয়া 3 ট্রফি বাগিয়ে কোয়াড্রাপল স্বপ্ন পূরণের অপেক্ষায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের 5ম কোয়ার্টার ফাইনালে এসে লা পারিসিয়ান কি পারবে অতীত তিক্ততা ভুলতে? শেষ 8-এর বাধা যে ওদের জন্য অপয়া। এবার লিসবনে ভিন্ন পরীক্ষা। নিরপেক্ষ ভেন্যুতে লড়াই সিঙ্গেল লেগে, সামনে আটালান্টা। অনুশীলনে ফিরলেও এমবাপে খেলবেন তার গ্যারান্টি নেই। গোড়ালির চোট কাটিয়ে এত দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কঠিন। আনফিট ভেরাত্তি আর ডি মারিয়ার সাসপেনশন চিন্তা বাড়িয়েছে। পছন্দের 4-4-2 ফরমেশন বদলে 4-3-3-এর ছকে অ্যাটাকে টুখেলের ভরসা নেইমার ইকার্দি। এমবাপ্পে অনুশীলন করছে, বিশেষ কিছু ঘটেনি। সে টিম শিটে থাকবে। আটলান্টা অন্য দেশের ফুটবল খেলে, 1 খেলার চেষ্টা করে। অন্যদিকে একসাথে 7 জন আক্রমণে ওঠে, গোল করতেও সমান দক্ষ। ওদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। প্রথমবার পিএসজির মুখোমুখি হচ্ছে আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া। গেল 20 ম্যাচে হার 1টিতে। 3 থেকে সেরিয়া শেষ করা ক্লাবটি এই মৌসুমে 98 গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। পিএসজিকে চমকে দেওয়ার রসদ আছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজের। সিঙ্গেল লেগে খেলা, এটা সুবিধা দেবে কিনা জানি না, তবে আমার 2 লেগে খেলা পছন্দ। ইতিহাস বলে আমরা সাধারণত দ্বিতীয় ম্যাচে ভালো খেলি। এমন একটা দলের সঙ্গে লড়তে হবে যাদের বিপক্ষে আগে খেলিনি। ওদের সম্পর্কে তেমন ধারণাও নেই। এটা চ্যালেঞ্জিং। লিসবনে খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। এখানে 3 ম্যাচের সবকটিতেই হার পিএসজির। এবার নেইমাররা কি পারবেন স্বপ্নের ট্রফির পথে এগিয়ে যেতে? আটালান্টাও কিন্তু আছে ইতিহাস গড়ার অপেক্ষায়। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। বামন গ্রহ সিরেস এর উপরিতলে অত্যধিক উজ্জ্বল কিছুর উপস্থিতি পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। তাদের ধারণা লবণাক্ত আবরণের কারণে এই উজ্জ্বলতা, যেটির উৎস হতে পারে সমুদ্র, যার অস্তিত্ব গ্রহাণুকৃতিই রয়েছে।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বিচারপ্রার্থী, আইনজীবী সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আবারও সরব হাইকোর্ট প্রাঙ্গণ। প্রায় 5 মাস পর শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও বিচারপ্রার্থীদের বেলায় তা রক্ষা করা যাচ্ছে না। প্রথম দিন আদালতের এজলাসে সামাজিক দূরত্ব নিশ্চিত হলেও বিচারপ্রার্থীদের বেলায় তা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ রোধে গেল ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে বন্ধ হয় অফিস, আদালত সহ সব কার্যক্রম। তবে সাধারণের ভোগান্তি কমাতে ১১ মে থেকে শুধু জরুরি জামিন শুনানির জন্য চালু হয় ভার্চুয়াল আদালত। প্রায় ৫ মাস পর বুধবার আদালতের সব পক্ষের উপস্থিতিতে শুরু হয়েছে হাইকোর্টের নিয়মিত কার্যক্রম। এদিন বিচারিক কার্যক্রম হয়েছে হাইকোর্টের ১৮টি নিয়মিত ও ৩৫টি ভার্চুয়াল বেঞ্চে। এজলাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক আসনে শুধু 2 জনের বসার ব্যবস্থা রাখা হয়। বিচারপতি তারা সশরীরে উপস্থিতিতে মামলা করতে চেয়েছেন এবং অনেক বিচারপতি ভার্চুয়ালি মামলা করতে চেয়েছেন। কাজেই এটা বিচারপতিদের নিজ নিজ ইচ্ছার ফলে এটা হয়েছে। সুপ্রিম কোর্টের মধ্যে প্রত্যেকটা কোর্টের মধ্যে একটা বড় চেয়ার মানে সোফা থাকে। এই সোফাটার মধ্যে এক পাশে 2 জন, পাশে 2 জন বসে, তাহলে সামাজিক স্বাস্থ্যবিধিটা মেনে রাখা সম্ভব। অনেকগুলো কোর্ট আমরা ভিজিট করেছি, তারা সেটা নিশ্চিত করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমি নিশ্চিত তারা এটি মেনে চলবে। তবে আইনজীবীরা বলছেন নিয়মিত ও ভার্চুয়াল 2 পদ্ধতি থাকায় কিছুটা হলেও সমস্যা পোহাতে হচ্ছে। কি সাথে যদি আপনার 2 ধরনের কোর্টে আমি মামলা জমা দেই, তাহলে কিন্তু হিয়ারিং এর পদ্ধতিটা কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। আগে যেমন আমরা এক কোর্ট থেকে দৌড়ে আরেক কোর্টে যাইতাম, ঠিক না? এখন দেখা গেল যে হাতে ল্যাপটপ একটা নিয়ে ঘোরা লাগবে বা মোবাইল অন করে নিয়ে ঘোরা লাগবে, তো এটা খুব টাফ হয়ে গেল। যারা খুব বেশি রকম ভয় পায় বা যারা বেশি রকম সতর্ক থাকতে চায় তারা ভার্চুয়াল কোর্ট করতে পারবে। আর যারা মনে করে যে আবার অনেকের আবার ভার্চুয়াল কোর্ট ভীতি আছে, তো তাদের জন্য আবার শারীরিক উপস্থিতিতে তারাও কোর্ট করতে পারবেন। আদালতের এজলাসে প্রবেশ সীমিত করা হলেও মামলা ফাইলিং শাখা সহ বিভিন্ন দপ্তরে এড়ানো যাচ্ছে না ভিড়। করোনা পরিস্থিতিতে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট প্রশাসন আইনজীবীদের কালো কোট বা গাউন বাধ্যতামূলক নয় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা, মেঘনা, যমুনার পানি কমলেও আবারও বেড়েছে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। একই সঙ্গে বেড়েছে ভাঙনের তীব্রতা। এছাড়াও দীর্ঘস্থায়ী বন্যায় অধিকাংশ গ্রামীণ সড়ক এখন পানিতে তলিয়ে ব্যাহত করছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি আবারও বাড়ছে। এ নিয়ে চতুর্থ দফায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙন তীব্র হয়েছে। ধরলার ভাঙনে শারডোব ও কালুয়ারচরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে। এছাড়া তিস্তার ভাঙনে কালীরহাট ও দলদলিয়া এলাকায় বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। গত 3 দিনে বিভিন্ন এলাকায় নদী ভাঙনে অর্ধশত পরিবার গৃহহীন। কিছুদিনের মধ্যে মনে করো যদি নদী রোধ না হয় তাহলে আমাদের প্রায় 40-45টা বাড়ি এই গ্রাম বিলীন হয়ে যাবে। লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনে 1 সপ্তাহে 700 পরিবার বসতভিটা হারিয়েছে। শরীয়তপুরের নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুচাইপট্টি, সিডারচর ও বাবুরচর এলাকায়। পদ্মা, মেঘনা আর কীর্তিনাশার অন্তত 20টি পয়েন্টে ভাঙছে নদীপাড়ের বসতভিটা। বেড়িবাঁধের আশা ভরসা করি যেরকম আমরা একটা ঘর বাড়ি করছি, যেরকম আমরা অনেক জায়গায় জায়গায় মানে বলক দাঙ্গা নদীতে লয়ে যেতেছে গা, আমরা অনেক আতঙ্কের ভিতর আছি। মুন্সিগঞ্জে বন্যার পানি ধীরগতিতে কমায় এখনো পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। বাড়ছে পানিবাহিত রোগ, গোখাদ্যের সংকট রয়েছে দুর্গত এলাকায়। এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ফরিদপুরের 7 উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে থাকায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক সহ আমাদের জেলা সড়ক সব সড়কই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমাদের 2টি সড়ক, বিশেষ করে সড়ক বিভাগ ফরিদপুরের অধীনে 2টি সড়ক পানিতে নিমজ্জিত হয়েছিল। একটি হলো গোয়ালন্দ ফরিদপুর তারা এবং আরেকটি হলো ফরিদপুর হাটগজরিয়া সদরপুর চরপদ্মাসন সড়ক। বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়ায় এখনো সড়কের ক্ষয়ক্ষতি নির্ণয় সম্ভব হয়নি বলেও জানিয়েছে সড়ক বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একাধিক উৎস থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে অর্থায়নের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা জানান। এছাড়াও পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠানকে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন দেশে তৈরি হচ্ছে ভ্যাকসিন। পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল আশা করছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এরপরই খবর আসে চীনে আগামী 3 অর্থায়ন করতে পারি। সবই যোগাযোগ, আমাদের চিঠিপত্র আছে, আমরা মিটিংয়ে যোগদান করেছি, সামনে যোগদান করব, এগুলো নিয়ে রেগুলার কাজ হচ্ছে। আবার একদিন পরে একটা আরব মিটিং হচ্ছে, আজকে ক্যাবিনেট মিটিং হয়েছে, মানে আমরা আছি, উই আর ইন দ্য ট্র্যাক। এদিকে পদ্মা সেতু চালুর পর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব দক্ষিণ কোরিয়ার এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে দেওয়া হচ্ছে বলে জানানো হয় সভায়। G2G ভিত্তিতে এই সার্ভিস প্রোভাইডার নিয়োগের সরাসরি ক্রয় পদ্ধতির অনুমোদন দেওয়া হয়। তারা এই ম্যানেজমেন্টের দায়িত্বটি নিলে it will be a turning point in the history of বাংলাদেশ, এই অন্তত টোল ব্যবস্থাপনায়। আমরা সেই জন্য আমরা সার্বিক বিবেচনায় জাতীয় স্বার্থে আমরা এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছি। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের কাজে শর্ত সাপেক্ষে সরাসরি ক্রয়, 30 পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রস্তাব এবং কর্ণফুলী ফার্টিলাইজার থেকে 30,000 টন গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটির বৈঠকে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে বামন গ্রহ সিরেসের উপরিতলে পাওয়া লবণাক্ত তরল রহস্যের সমাধান পেয়েছে নাসা। বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটির ভেতরে থাকতে পারে সমুদ্র, তা থেকেই লবণাক্ত আবরণের সৃষ্টি। এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব গবেষণায় শক্ত ভিত্তি পাবার দাবি নাসার। সিরিস গ্রহাণুর অবস্থান সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্ট অর্থাৎ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে। 2007 সালে সৌরজগতে মহাকাশযান ডন পাঠায় নাসা। সে সময় খোঁজ মেলে বামন গ্রহ সিরিসে। পরে 2015 সাল থেকে 3 বছর সিরিসকে প্রদক্ষিণ করে ডন। সে সময় গ্রহাণুটির উপরিতলে কিছু জায়গায় অত্যাধিক উজ্জ্বল কিছুর উপস্থিতি দেখেন বিজ্ঞানীরা। তাদের ধারণা লবণাক্ত আবরণের কারণে ওই উজ্জ্বলতা। অনুমান করা হয় তরল থেকে সেই লবণাক্ত আবরণ তৈরি হয়ে থাকতে পারে। সম্প্রতি উন্মোচন হয়েছে কোথা থেকে এসেছিল সেই তরল তার রহস্য। নাসার নতুন গবেষণায় বলা হয় সিরিসের তলদেশ থেকে বের হয়েছে পানি, যার অর্থ বামন গ্রহের গভীরে থাকতে পারে সমুদ্র, যা সিরিসের ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীর আর প্রশস্ত কয়েকশো মাইল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।